হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা যে এনএম জিএনএমের পিওয়াইকিউ সিরিজ করছিলাম তার আজকে ক্লাস 4। এর আগে আমি 3টে ক্লাস দিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে সেই ক্লাসগুলো দেখে নিও। আজকের ক্লাসে আমরা 2022 সালে শিফট 2 এর যে 1 মার্কসের 15টা কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সের এসছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং ফুল এক্সপ্লেনেশন করব। দেখো, যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তোমার পিওয়াইকিউ সলিউশন করে যাওয়া অবশ্যই প্রয়োজন। তাহলে কী হবে, তুমি কী ধরনের কোশ্চেন এসছে তুমি সেই প্যাটার্নটা বুঝতে পারবে এবং তোমার পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে। সেই জন্য এই প্রত্যেকটা যে পিওয়াইকিউ সিরিজের আমি ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসো। যদি আগের ভিডিও না দেখেছো তাহলে অবশ্যই দেখো এবং পরপর ক্লাসগুলো করতে থাকো যেমন সিকোয়েন্সে দেওয়া আছে। এটা দেখো 2022 সালের কোশ্চেন আমি করাচ্ছি এখানে, এবং এই যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা কোশ্চেন আমি ফুল এক্সপ্লেনেশন করাবো। তাহলে কি সুবিধা হবে যে তুমি যে কোশ্চেনটা এসছে সেটা তো পাবে, এবার তারপরে যে অপশানগুলো আছে অপশানগুলোতে যে কনসেপ্ট লেগেছে বা যে কনসেপ্টের কোশ্চেনটা এসছে সেগুলো তুমি পাবে, এবং সেই অপশান থেকে কী কোশ্চেন হতে পারে তারও তুমি ধারণা সুস্পষ্টভাবে পেয়ে যাবে এই সিরিজটায়। তাহলে পুরো ভিডিওটা পুরোভাবে দেখো। চলো দেখা যাক প্রথম কোশ্চেন কী আছে। দেখো, বলছে আর্গন 40-18, পটাশিয়াম 40-19, ক্যালসিয়াম 40-20, এই তিনটি মৌলকে কী বলা যায়। তাহলে দেখো, এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি যে তিনটি ভিন্ন মৌলের কথা বলা হয়েছে। দেখো, আর্গন আছে এখানে, পটাশিয়াম আছে এবং ক্যালসিয়াম আছে, তিনটি ভিন্ন মৌল এবং যাদের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন। দেখো 18, 19, 20, কিন্তু এদের ভর সংখ্যা কিন্তু একই। ভর সংখ্যা কত আছে দেখো, 40, 40, 40। তাহলে আর্গনের ক্ষেত্রে দেখো এর ভর সংখ্যা কত, ভর সংখ্যা 40, আর এদিকে তোমার এটা হচ্ছে ভর সংখ্যা, এবং প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 18। এইভাবে দেখো, তুমি যদি পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা 40 এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 19। এভাবে তুমি যদি দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রেও সেম, পারমাণবিক সংখ্যা কত 20 এবং ভর সংখ্যা হচ্ছে 40 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। দেখো, তিনটি ভিন্ন ভিন্ন মৌল রয়েছে এবং তাদের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। তাহলে এটাকে যাদের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা এবং ভিন্ন ভিন্ন মৌল, তাদেরকে আমরা কী বলি, তাদেরকে বলি আইসোবার। সঠিক অ্যান্সার হবে অপশান বি। এবার দেখো অপশান এতে কী আছে, দেখো অপশান এতে আছে তোমার যে আইসোটোপ। তাহলে আইসোটোপ কাকে বলে, আইসোটোপ দেখো আইসোটোপ কাকে বলে, আইসোটোপ হলো একই মৌলের ভিন্ন রূপ যাদের পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন। যেমন কার্বনের আইসোটোপ কত আছে, C12-14, এদের C12 এবং C14। কি এদের ভর সংখ্যা একই কিন্তু এদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু এদের ভর সংখ্যা আলাদা হবে, কে বলছে আইসোটোপ। ঠিক আছে, এরপরে দেখো অপশান সিতে আছে আইসোটোন। আইসোটোন কাকে বলে, আইসোটোন হচ্ছে সেই সমস্ত নিউক্লিয়াস যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন। ঠিক আছে, যেমন হচ্ছে C13, N14, C13 এবং N14, এদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কিন্তু একই। কারণ দেখো 13 মাইনাস পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা কত, এর প্রোটন সংখ্যা হচ্ছে, তাহলে কত হচ্ছে 7, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা 7। এক্ষেত্রে দেখো 14 মাইনাস 7, তাহলে কত হচ্ছে 7, এর নিউট্রন সংখ্যা হচ্ছে 7। তাহলে এদের নিউট্রন সংখ্যাটা সেম, সেটা হচ্ছে আইসোটোন। অ্যান্ড আইসো কম বলে কোনো ফিজিক্যাল সায়েন্সে কোনো ওয়ার্ড হয় না। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটা বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখা যাক। অক্সিজেন, হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যথাক্রমে 32, 2 ও 32 হয়, তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত হবে। ও এই প্রশ্নটি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করার বলা হয়েছে। এর জন্য আমাদের প্রতিটি উপাদানের পারমাণবিক ভর জানতে হবে। কী দেওয়া আছে দেখো, প্রশ্নে দেওয়া আছে অক্সিজেনের আণবিক ভর, আণবিক ভর কত দেওয়া আছে 32। এরপর দেখো হাইড্রোজেনের আণবিক ভর কত দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, আর হচ্ছে তোমার সালফারের ভর দেওয়া আছে কত 2। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সাধারণত আণবিক ভর দেওয়া থাকে না, ঠিক আছে, পারমাণবিক ভর দেওয়া থাকে। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে, অক্সিজেনের যদি পারমাণবিক ভর 16 হয় তাহলে আণবিক ভর বের করলে কী হবে, দুটো O2 ক্ষেত্রে অণুর ভর, আণবিক ভর মানে হচ্ছে, তাহলে O2 ক্ষেত্রে হচ্ছে 16 × 2, বুঝতে পেরেছো। এবার হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে কী হবে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, ঠিক আছে, এবং × 2 সমান 2। এইভাবে তুমি যদি দেখো পারমাণবিক ভরের মধ্যে 32, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড H2 হিসেবে আণবিক ভর নির্ণয় করতে হবে, H2
নির্ণয় করতে, তাহলে হাইড্রোজেন পারমাণু এক, এখন হাইড্রোজেনের পরমাণু আছে দুটো, তাহলে মোট ভর কত হবে? এখনই বের করলাম, দেখো 2, ঠিক আছে, H2SO4, তাই তো? তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, পরমাণু আছে দুটো, তাহলে 2 প্লাস সালফারের পারমাণবিক ভর কত? 32, পারমাণবিক ভর কত? 16 ইন্টু 4, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে 2 প্লাস 32 প্লাস সমান কত? 34, কত হচ্ছে? 2, 32 প্লাস 64, 34 প্লাস 64 সমান, তাহলে সঠিক অ্যান্সার হবে 98, অপশন বি সঠিক অ্যান্সার, অপশন বি। তাহলে অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফারের আণবিক গুরুত্ব যদি যখন 32, 2 ও 32 হয়, তাহলে সালফারিক অ্যাসিড আণবিক গুরুত্ব কত হবে? 98, ঠিক আছে। সারণীতে প্রথম স্তম্ভে দেওয়ার বস্তুগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া শ্রেণীর নামগুলি সঠিক সামঞ্জস্য নির্ণয় করো। দেখো, একদিকে বস্তু দেওয়া আছে, একদিকে শ্রেণী দেওয়া আছে। বস্তুতে প্রথমেই কী আছে দেখো? নুন জল, ধোয়া, মাখন, মাটি। এদিকে দেওয়া আছে দেখো মিশ্রণ, ইমালশন, দ্রবণ, কলয়েড। তাহলে এখানে কী হবে? নুন জল হবে একটা হচ্ছে দ্রবণ, তাহলে নুন জল হবে একটা দ্রবণ। ধোয়া তাহলে কী হবে? ধোয়া হচ্ছে একটা কলয়েড, ধোয়া হবে কলয়েড, 2-এর সাথে ডি। 3 নম্বর কী আছে? মাখন কী হবে? মাখন একটা হচ্ছে ইমালশন, তাহলে হচ্ছে 3-এর সাথে বি। এবং মাটি কী হবে? মাটি একটা মিশ্রণ, অনেক কিছুর সংমিশ্রণ মাটি, তাহলে মাটি একটা মিশ্রণ। তাহলে সঠিক অপশন কী হলো? 1-এর সাথে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ। দেখো অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। জলের বুদবুদ সর্বদা গোলাকৃত হয়, কোনো আকারের হয় না, জলের কোন ভৌত ধর্মের জন্য দায়ী? জলীয় বুদবুদ মানে ধরো এরকম জলীয় বুদবুদ হয় এবং অন্য কোনো আকার নেয় না, এর কারণ হলো জলের একটি বিশেষ ভৌত ধর্ম আছে, যাকে আমরা পৃষ্ঠটান বলে থাকি। অপশন এ সঠিক আনসার হবে, অপশন এ। তাহলে পৃষ্ঠটান কাকে বলে বলো তো? পৃষ্ঠটান হচ্ছে পৃষ্ঠতলের অণুগুলির চেয়ে বেশি স্থিতিশীল হয়, ঠিক আছে। অণুগুলির মধ্যে একটি নেট আকর্ষণ বল কাজ করে, যা পৃষ্ঠটানকে সর্বনিম্ন ক্ষেত্রফল দখল করতে বাধ্য করে। এই জন্য গোলাকার আকৃতির ক্ষেত্রফল সবচেয়ে কম হয় এবং বৃষ্টির ফোঁটা সর্বদা গোলাকার হবে। দেখবি জলীয় বুদবুদ এবং বৃষ্টির ফোঁটা সর্বদা গোলাকার হয়। এখানে কি হলো? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশানগুলো আমরা দেখে নেব। সান্দ্রতা কাকে বলে? দেখো, সান্দ্রতা হচ্ছে প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতা, তরল যে প্রবাহিত হয় তাকে যে বাধা দেওয়ার ক্ষমতা, সেটাকে বলছে সান্দ্রতা। একটি তরলের হচ্ছে একটা অভ্যন্তরীণ আকর্ষণ বল কাজ করে, এটি জলীয় বুদবুদের আকৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন হচ্ছে ধরো মধু যেমন হচ্ছে জলের চেয়ে। এরপরে দেখো স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপক হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হলো ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্বের অনুপাত। এটি একটি তুলনামূলক পরিমাপ এবং একটি জলীয় বুদবুদ আকৃতির জন্য কোনো দায়ী নয়। তাহলে বুঝতে পেরেছো আপেক্ষিক গুরুত্বটা। একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্ক জল তুলে ভর্তি করতে পারে। পাম্পটির ক্ষমতা কত? ক্ষমতা বের করতে বলেছে। অভিকর্ষজ ত্বরণ জি এর মান দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, এই প্রশ্নটাতে কি বলেছে? আমাদেরকে ক্ষমতা নির্ণয় করার জন্য বলেছে। ক্ষমতা মানে কি? ক্ষমতা হলো একক সময়ে সম্পাদিত কাজ। তাহলে প্রথমে আমাদের কাজ বের করতে হবে। এখানে আগে দেখতে হবে কী কী দেওয়া আছে। দেখো, জলের আয়তন দেওয়া আছে, ঠিক আছে। জলের আয়তন হচ্ছে দেখো, উচ্চতা দেওয়া আছে কত? 6 মিটার মিনিট। একে আমরা যদি সেকেন্ডে করতে চাই তাহলে কী হবে? ইন্টু 60 মিনিট, ঠিক 300 সেকেন্ড। মান কত দেওয়া আছে? জি এর মান দেওয়া আছে দেখো 10 সেকেন্ড। তাহলে আমরা কাজ ওয়াট সমান কি জানি? কাজ ডাব্লিউ ইকুয়ালস টু জলের পরিমাণ মানে হচ্ছে এম ইন্টু অভিকর্ষ ত্বরণ জি ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে আমি এখানে বসাবো এম এর মান কত? এখানে 500 লিটার বা 500 কেজি ইন্টু জি এর মান কত? জি এর মান 10 ইন্টু হাইট হচ্ছে 6। তাহলে টোটালটা হিসেব করলে তোমার পাওয়া যাবে এটা 30,000 জুল। আর কত হলো? 30,000। এরপরে দেখো, এগুলো মুছে দিচ্ছি আমি।
বেরিয়ে গেল, ডাব্লিউ বেরিয়ে গেছে। এবার আমরা ক্ষমতা মানে কি জানি, ক্ষমতা হচ্ছে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি বাই সময়। তাহলে পি ইকুয়ালস টু কত হচ্ছে, পাওয়ারটা কত হচ্ছে 30,000, টি ছিলাম সময়টা হচ্ছে 3,000, শূন্য কেটে যাবে, 10 সমান কত হচ্ছে 10 ওয়াট। 10 ওয়াট, অপশন এ হবে সঠিক অ্যান্সার। বোঝা গেল। নেক্সট, ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে বলছে প্রায় অর্ধেক বরফ গলে যাবে। বিতে বলছে সব বরফ জল হয়ে বাষ্প হয়ে যাবে। সিতে বলছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে। ডিতে বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে। প্রশ্নটি তাপের পরিমাপ এবং বরফের অবস্থা পরিবর্তনের উপর ভিত্তি করে হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, এখান থেকে তাপের পরিমাণ দেওয়া আছে, দেখো হিটটা দেওয়া আছে, তাপের পরিমাণ কত, বরফের ভর দেওয়া আছে দেখো, এবং ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রথমে 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পূর্ণরূপে জলে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে। তাহলে আমরা বরফ গলনের লিন তাপ কত জানি, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তাহলে 10 গ্রাম বরফকে গলাতে প্রয়োজনীয় তাপ কত হবে, 10 গ্রাম হিট কত হবে, সমান হচ্ছে ভর ইন্টু লিন তাপ। এখানে ভর কত, ভর হচ্ছে 10, লিন তাপ হচ্ছে আমরা জানি জলের লিন তাপ, বরফ মানে বরফ গলনে জলের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি। তাহলে এটা সমান হচ্ছে আমাদের 800 ক্যালোরি তাপ, এবং এই তাপের সম্পূর্ণ পরিমাণ 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলে পরিণত করতে ব্যবহার হবে। তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। তাহলে অপশানগুলো কে কে দেখো, অপশান এতে বলছে প্রায় অর্ধেক বরফ গলে যাবে, দেখো অপশান আতে বলছে প্রায় অর্ধেক বরফ গলে যাবে না, 800 ক্যালোরি তাপে 10 গ্রাম বরফ গলতে যথেষ্ট, তাই এই অপশানটা হবে না। এরপর দেখো সব বরফ জল হয়ে বাষ্প হয়ে যাবে, বরফকে বাষ্পে পরিণত করার জন্য আরও অনেক বেশি তাপের প্রয়োজন হবে, সেই জন্য অপশান বিও হবে না। অপশান সি দেখো 10 গ্রাম জল পাওয়া যাবে, এটাও ভুল, কারণ সম্পূর্ণ বরফ গলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল হবে, অতিরিক্ত তাপ থাকলে তবেই তাপমাত্রা বাড়বে। বুঝতে পেরেছো? এবার অপশান ডি দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে, কারণ হচ্ছে 80 ক্যালোরি তাপ দিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 গ্রাম বরফ সম্পূর্ণরূপভাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই 10 গ্রাম জলে পরিণত হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। তাহলে এই কোশ্চেন সঠিক অ্যান্সার কী হবে, অপশান ডি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে, এটা হবে সঠিক অ্যান্সার অপশান ডি। চলো নেক্সট দেখো, বলছে মানব দেহে হলো একটি, মানব দেহে চক্ষু লেন্স, উত্তল লেন্স, সমতল দর্পণ না প্রিজম। মানুষের চোখের লেন্স একটি হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে অপশান বি, উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স কেমন হয় দেখো, এভাবে উত্তল লেন্স হয়। ঠিক আছে, এর দুটি পৃষ্ঠা উত্তর প্রকৃতি হয়। এই লেন্সের কাজ কি, আলোক রশ্মিকে এক জায়গায় মিলিত করা। এভাবে আলোক রশ্মি যদি ভিন্ন জায়গা থেকে আসে, এদেরকে এক জায়গায় মিলিত করা কাজ হচ্ছে, এটা হচ্ছে উত্তল লেন্সের কাজ। বুঝতে পেরেছো? যাতে আমরা বস্তুকে পরিষ্কারভাবে দেখতে পাই, ফোকাস করাই। ঠিক আছে, এরপরে দেখো অবতল লেন্সটা তাহলে কি, অবতল লেন্সটা কি, অপসারিত করে, যা মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি মতো চোখের সমস্যা একটি ব্যবহৃত হয়। অবতল লেন্স হচ্ছে, এটা হচ্ছে অবতল লেন্স। বুঝতে পেরেছো? এভাবে এসে এভাবে বেরিয়ে যায় এবং এভাবে এসে এভাবে ছড়িয়ে যায়, এটা হচ্ছে অবতল লেন্স। সমতল দর্পণ হচ্ছে, সমতল দর্পণ এটি কোনো প্রতিসারাঙ্ক করে না, বরং প্রতিবিম্ব তৈরি করে। বুঝতে পেরেছো? সমতল দর্পণ কোনো প্রতিসারাঙ্ক করে না, সেটা হচ্ছে প্রতিবিম্ব তৈরি করে। আর প্রিজম হচ্ছে এটি আলোক বর্ণালীতে বিভক্ত করে, মানে একটা যত সাদা আলো যদি তুমি পাস করো, সেখান থেকে তুমি 7 রকম আলো পাও, সেটা তুমি প্রিজমে দেখতে পাবে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে এটা কোন চ্যাপ্টারের ওপরে, এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসের চ্যাপ্টারের ওপর কোশ্চেনটা নেওয়া হয়েছে। ঠিক আছে,
তাহলে নিষ্ক্রিয় গ্যাস কি? পর্যায় সারণীতে আমরা জানি যে 18 নম্বর গ্রুপের মৌলগুলি হলো নিষ্ক্রিয় মৌল। এদের ইলেকট্রন বিন্যাস একদম সুস্থিত, এদের বাইরে কক্ষে কোনো ইলেকট্রন, এদের বাইরে কক্ষে পুরোপুরি ইলেকট্রন পূর্ণ থাকে, তাই এদের সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে সেরকম হচ্ছে আমাদের এখানে কোনটা নিষ্ক্রিয় মৌল? নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে বি, কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না নিয়ন। এরকম কয়টা ইনার্ট গ্যাস আছে? আমরা 6 রকম ইনার্ট এরকম নিষ্ক্রিয় মৌল কতগুলো আছে? 6 রকম আমরা জানি। যেমন ধরো হিলিয়াম, নিয়ন আর এবং কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে এখানে নিয়ন ছাড়াও এর বাকি অপশানগুলো থাকলেও সেটাই অ্যান্সার হতো। বুঝতে পেরেছো? এরপর দেখো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন অতি সক্রিয় গ্যাস, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন অংশগ্রহণ করে, তাহলে এটা অ্যান্সার হবে না। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড আছে। কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে? এটি কি একটা যৌগ এবং এটি কিছু কিছু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, যেমন সালোকসংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড অংশগ্রহণ করে। এবার দেখো মিথেন। মিথেন একটা হচ্ছে জৈব যৌগ এবং এটি দহন বা অন্যান্য রাসায়নিক বিক্রিয়ায় মিথেন অংশগ্রহণ করে, তাহলে এখানে সঠিক অ্যান্সার নিয়ন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো অম্ল বৃষ্টিতে যে অ্যাসিড সব থেকে বেশি থাকে তা হলো নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড। দেখো অম্ল বৃষ্টিটা কি সেটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। অম্ল বৃষ্টি সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, SO2, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, নাইট্রাসের যতগুলো অক্সাইড আছে NOx, এদের মতো দূষিত পদার্থগুলি বৃষ্টির জলের সাথে মিশে অ্যাসিড তৈরি করে। সালফার ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে কী করে? H2SO4 তৈরি করে এবং নাইট্রাস অক্সাইডগুলো কী করে নাকি নাইট্রিক অ্যাসিড তৈরি করে, HNO3 তৈরি করে। সাধারণত সালফার ডাইঅক্সাইড দূষণ বেশি থাকায় সালফার ডাইঅক্সাইড অম্লবৃষ্টির প্রধান উপাদান। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে প্রধানত অম্লবৃষ্টিতে প্রধান পরিমাণ থাকে সালফিউরিক অ্যাসিড, এটা সঠিক অ্যান্সার হবে। এরপর আমরা দেখলাম নাইট্রিক অ্যাসিড। দেখো নাইট্রিক অ্যাসিড এটি অম্লবৃষ্টিতে থাকে, কিন্তু নাইট্রিক অ্যাসিডও অম্লবৃষ্টিতে থাকে কিন্তু প্রধানত সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এরপর দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা অম্লবৃষ্টিতে সাধারণত থাকেই না, অম্লবৃষ্টিতে থাকে না। এবং সাইট্রিক অ্যাসিড এটি ফলে থাকে, যেমন হচ্ছে প্রাপ্ত একটি জৈবিক অ্যাসিড বা অম্লবৃষ্টি সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো তোলার যন্ত্র বা দাড়িপাল্লা দিয়ে কী পরিমাপ করা হয়? তাহলে আমাদেরকে জানতে হবে আগে সাধারণ তোলা যন্ত্র দিয়ে আমাদের কী পরিমাপ। সাধারণ তোলা যন্ত্র হলো সাধারণ তোলা যন্ত্র হলো এমন একটি যন্ত্র, এটি জানা ভরের সঙ্গে অজানা ভরের তুলনা করে। এর সাথে অভিকর্ষ ত্বরণ এর কোনো সম্পর্ক নেই বা এর সাথে কোনো নির্ভরশীল নয়। যেমন কোনো বস্তুর যদি ভর আমরা দেখি যে 100 গ্রাম, পৃথিবীতে যদি দেখছি 100 গ্রাম, ঠিক আছে, তাহলে একে যদি আমি চাঁদে নিয়ে যাই, চাঁদে নিয়ে যাওয়ার পরে এর ভর কত হবে? 100 গ্রামই হবে, ভরের কোনো পরিবর্তন হবে না। তো এই তোলা যন্ত্রে ভরের পরিমাপ করে, ঠিক আছে, কারণ এটি উভয় দিকে ভরে অভিকর্ষণ টান মান সমান অনুভব করে। বোঝা গেছে? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, ভর মাপা হয় সাধারণ তোলা যন্ত্র দিয়ে। এবং ওজন হলো, দেখো ওজন কি? ওজন জানি যে অভিকর্ষ ত্বরণ, W = কি? ওয়েট মানে হচ্ছে M × G। তাহলে এখানে অভিকর্ষণ ত্বরণেরই রয়েছে। স্প্রিং তোলা যন্ত্র দিয়ে ওজন মাপা যায়, ঠিক আছে। এরপরে আছে দেখো বল কী হলো? বলের পরিমাপ সাধারণত ডাইমিটার দিয়ে করা হয়, সাধারণ তোলা যন্ত্র দিয়ে নয়। এটা হচ্ছে ডাইমিটার দিয়ে করা হয়, সাধারণ তোলা যন্ত্র দিয়ে নয়। এবার দেখো চাপ হলো একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, ঠিক আছে। এটি চাপের পরিমাপক যন্ত্র, যেমন হচ্ছে ব্যারোমিটার, ন্যানোমিটার, এইসব দিয়ে চাপ মাপা যায়। তাহলে সঠিক অ্যান্সার কী হলো? অপশান এ, ভর। চলো নেক্সট। মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরণ কত হবে? তাহলে দেখো বলছে এ বর্গাকার প্রত্যেকটা বাহু হচ্ছে 10, তাহলে এর কটা বাহু আছে? 4টে বাহু। তাহলে মোট দূরত্ব কত হবে? × 10 = 40 মিটার, ঠিক আছে। সময় কত লেগেছে? 16 সেকেন্ড। তাহলে সময় t = 16 সেকেন্ড। দ্রুতি করতে বলেছে, গড় দ্রুতি বা এভারেজ স্পিড কি? গড় দ্রুতি মোট সময় মিটার, সময় কত লেগেছে? তাহলে 2.5 মিটার পার সেকেন্ড, এবং দ্রুতি বেরোলো। এবার মোট সরণও বের করতে বলেছে। তাহলে দেখো
সরণ হলো প্রাথমিক অবস্থা থেকে মানে সরলরৈখিক দূরত্ব। একজন ব্যক্তি একটি বর্গাকার যখন ক্ষেত্রফলের চারিদিকে এভাবে চারিদিকে ধরো এখান থেকে স্টার্ট করেছে, ঘুরে ধরো এভাবে ঘুরে চারিদিকে ঘুরে আবার যদি প্রথম স্থানে ফিরে আসে, তাহলে সে তো প্রথম মানে ইনিশিয়াল মানে প্রথম অবস্থান এবং শেষ অবস্থান তার একই হয়ে গেল, তাহলে এর কোনো সরণ হলো না। তাহলে সরণ কত হবে? সরণ হবে 0 মিটার আর 0 মিটার। অপশান ডি আছে, দেখো সঠিক অ্যান্সার অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। বিশেষ পরিস্থিতিতে কোনো বস্তুর এখানে ভর ও ওজন দুই শূন্য হতে পারে বলেছে। ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে। সিতে বলছে ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে। ডিতে বলছে ভর বা ওজন কোনোটিই শূন্য হতে পারে না। তাহলে আমাকে এখানে জানতে হবে আগে ভর এবং ওজন জিনিসটা কী। ঠিক আছে, ভর হলো, ভরটা কী বলো তো? মাস। মাস হলো কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ। এটি একটি মৌলিক রাশি এবং এর স্থানভেদে কোনো রকম পরিবর্তন হয় না। এবং ওজন বা ওয়েট, ওয়েট হলো উপযুক্ত অভিকর্ষজ বল। ঠিক আছে, এটি একটি ভেক্টর রাশি এবং এর মান এবং স্থানভেদে পরিবর্তন হয়, কারণ অভিকর্ষণ ত্বরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তাহলে অপশানগুলো দেখবো। দেখো অপশান এতে বলছে ভর ও ওজন দুই কি শূন্য হতে পারে? দেখো ভর কোনোদিন শূন্য হতে পারে না। ঠিক আছে, ভর কখনো শূন্য হতে পারে, কোনো বস্তুর অস্তিত্ব থাকলে তার মধ্যে কিছু না কিছু পদার্থ অবশ্যই আছে, তাহলে ভর কোনোদিন শূন্য হবে না। কিন্তু ওজন শূন্য হতে পারে, ওজন শূন্য হতে পারে, যেমন এমন জায়গায় যেখানে ধরো অভিকর্ষণ ত্বরণের মান শূন্য, সেখানে তাহলে ওজন শূন্য হবে, কারণ ওজন ওয়েট কি জানি এম ইন্টু জি। তাহলে জি যদি শূন্য হয় তাহলে সেটা শূন্য হতে পারে। এরপর দেখো তাহলে অপশান এ তো হচ্ছে না, অপশান বিতে কি আছে? দেখো ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না। না, এটা অপোজিট, ভর শূন্য হতে কোনো দিন পারে না, মানে কোনো পদার্থ অস্তিত্ব থাকলে তার মধ্যে কিছু না কিছু পরিমাণ পদার্থ থাকবে, তাহলে এটাও হবে না। অপশান সিতে ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না, ভর বা ওজন কোনোটি শূন্য হতে পারে না, এটাও ভুল। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি। বুঝতে পেরেছ? বলছি একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 100 মিটার পার সেকেন্ড বেগে একটি বালির বস্তাকে আঘাত করে বস্তার মধ্যে 10 সেন্টিমিটার দূরে গিয়ে থেমে গেল। বুলেটটির ওপর বালির প্রতিরোধ বল কত ছিল? তাহলে দেখো এই প্রশ্ন নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং শক্তি সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে। এখানে আমরা কৃতিকার্য শক্তির উপপাদ্য ব্যবহার করব। ঠিক আছে, দেখো বুলেটের ভর এম, এখানে কি বলা হয়েছে? 20 গ্রাম, তাই তো? 20 গ্রামকে যদি আমি কেজিতে করি তাহলে কি করব? 20/1000, 0.02 কেজি। ইউ সমান কত? 100 মিটার পার সেকেন্ড বলা আছে। দেখো 100 মিটার পার সেকেন্ড। আর সরণ এস ইকুয়াল কত হচ্ছে? 10 সেমি। এখানে যদি আমি মিটার করি তাহলে মিটার। বুঝতে পেরেছো? এবার কৃতিকার্য কি? কৃতিকার্য উপপাদ্য মানে কৃতিকার্য বা শক্তি অনুযায়ী হচ্ছে আমরা ডাব্লু, মানে ডাব্লুটা বের করব, শক্তিটা বের করব। দেখো এটা মুছছি, তাহলে এখানে করতেছি ইকুয়ালস টু হয়েছে গতিশক্তির পরিবর্তন, মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, যদি আমি কে ই ধরি, এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তাহলে ফাইনাল মাইনাস কে ই ইনিশিয়াল, কে ইর ইনিশিয়াল। তাহলে দেখো কাইনেটিক এনার্জি কে কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম স্কোয়ার ফাইনালটা কি? ফাইনাল হচ্ছে চূড়ান্ত বেগ যেটা 0, তাহলে ফাইনালটা হবে 0 মাইনাস, এটা কিন্তু মাইনাস। ঠিক আছে, মাইনাস কারেন্ট হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়াল কত? হাফ এম, এম মানে হচ্ছে 0.02 ভি স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে, দেখো যে ঋণাত্মক চিহ্নটা এসছে -100 এসছে, সেই মাইনাস ঋণাত্মক যে চিহ্নটা নির্দেশ করে যে বলটি গতির বিপরীত দিকে কাজ করছে। বুঝতে পেরেছ? এরপর তাহলে কৃতিকার্য ওয়ার্ক ইকুয়াল টু ডাব্লু ইকুয়াল টু কৃতিকার্য ডাব্লু ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ। এখানে ডাব্লু কত বেরিয়েছে? -100 সমান ফোর্স, আমাদের ফোর্সটা বের করতে, কিন্তু সরণ কত? তাহলে এফ ইকুয়ালস টু 1000 নিউটন। 1000 নিউটন কোথায় আছে? দেখো 1000 নিউটন দেখা যাচ্ছে অপশন এ, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নিউটন কিসের একক? নিউটন কিসের একক? দেখো 1 নম্বর অপশান আছে ভর।
দেখো ভরের এসআই একক কী বলো তো, ভরের এসআই একক হলো কিলোগ্রাম, কিলোগ্রাম বা কেজি। বিতে আছে বল, বল হবে সঠিক অ্যান্সার, বলের এসআই একক হচ্ছে নিউটন, ঠিক আছে, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। অভিকর্ষ ত্বরণ কি, গ্র্যাভিটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ একটি বল, তাহলে এরও নিউটন হবে, কিন্তু নিউটন একটি বিশেষভাবে বল পরিমাপের জন্যই ব্যবহৃত হয়, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি হবে, অভিকর্ষ ত্বরণ হবে না। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের এসআই একক, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো কী বলছে, একটি স্বর যদি 256, 400, 512, স্বর যদি 256, 12, 630 কম্পাঙ্কের 4টি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি? 256 কম্পাঙ্কের সুরটি, বিতে বলছে 400 কম্পাঙ্কের সুরটি, সিতে বলছে 512 কম্পাঙ্কের সুরটি, ডিতে বলছে 630 কম্পাঙ্কের সুরটি। তাহলে দেখো এখানে 4টি কম্পনের কথা দেওয়া আছে। দেখো একটা হচ্ছে 256, 400, 512 এবং 600 মৌলিক কম্পাঙ্ক ধরা, সবচেয়ে কম যেটা কম্পাঙ্ক সেটাকে হচ্ছে মৌলিক কম্পাঙ্ক ধরা হয়। তাহলে এখানে মৌলিক কম্পাঙ্ক হচ্ছে 256 হার্জ, ঠিক আছে। এখন আমরা দেখব যে কোন কম্পাঙ্কটি পূর্ণ সংখ্যার গুণিতক, ঠিক আছে। তাহলে 256 ইন্টু 1 6, তারপর যদি আবার 3 করি সেটা হবে 768। তাহলে দেখো দেখা যাচ্ছে যে 512 এই জেড হার্জ কম্পাঙ্কটি 256 এর হচ্ছে দ্বিগুণ, 256 দ্বিগুণ, অর্থাৎ এটি হবে একটি হারমোনিক, ঠিক আছে। বাকি কম্পাঙ্কগুলি যেমন 400 এবং 630 এর 256 পূর্ণ সংখ্যার গুণিতক নয়, তাই এটি হারমোনিক নয়। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি, 512 সুরটি। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি। চলো আমরা তাহলে আজকে 15টা কোশ্চেন করলাম, ঠিক 2022 সালে শিফট 2 এর যে কোশ্চেনগুলো এসেছিলো এবং টোটাল এক্সপ্লেনেশন করলাম। আশা করছি তোমাদের উপকার হবে এই ভিডিওটা দেখে, এবং যদি কন্টেন্ট ভালো লাগে এবং যদি পড়ে উপকার হয় তাহলে অবশ্যই বাকি ভিডিওগুলো দেখো, ওগুলো আশা করছি ভালো লাগবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর আমরা এর নেক্সট, তোমাদের তো পরীক্ষার সামনে চলে এসছে এনএম জিএনএমে, তার জন্য আমরা নেক্সট কিছু প্ল্যান করছি, সেগুলো অবশ্যই তোমাদেরকে আমরা ফ্রি প্রোভাইড করবো ইউটিউবে। তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে জয়েন করে থাকো। আর দেখো কন্টেন্ট একদম বেস্ট কন্টেন্ট পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। শুধুমাত্র যারা পড়তে চাও তারাই চ্যানেলে আসো, এটুকু রিকোয়েস্ট, আর কিছু না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও সুযোগ পায় পড়ার, এবং কমেন্টে অবশ্যই জানাও যদি তোমাদের যে আমরা নেক্সট প্ল্যান করছি তোমাদের পরীক্ষার আগের জন্য, যে কিছু প্রত্যেকটা চ্যাপ্টার একটা রিভিশনের মতো যাতে তোমরা রিভিশন করতে পারো, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও, তাহলে আমরা সেইভাবে ভিডিও নিয়ে আসবো, এবং কীভাবে কী হবে সেটাও তোমাদেরকে আমি ইউটিউবে একটা ভিডিও বানিয়ে বলে দেবো। চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ দেখার জন্য।